একটা মজার উদাহরণ দিয়ে আগে বোঝাই। দুই বন্ধু বেড়াতে গেছে কোথায়? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ইত্যাদি কোনো জায়গায়। ওকে, উত্তর দিকে। এখন ফিরে এসছে, দুই বন্ধুকে রিপোর্ট লিখতে দেওয়া হয়েছে দুটো বিষয়ের উপরে, মানে তাদের ঘুরতে যাওয়ার বিষয়ের উপরে আর কি, দুজনকে, বা প্যারাগ্রাফও লিখতে দেওয়া হতে পারে। এখন একজন বন্ধু, প্রথম বন্ধু লিখেছে, দারুণ ঘুরলাম, খুব আনন্দ করলাম, খুব মজা হলো, চোখ জুড়িয়ে গেল, অপূর্ব দৃশ্য, ভীষণ সুন্দর। হ্যাঁ, কি বলা যায়, একদম সাদা ঝকঝক করছে, বরফ জমে উঁচু হয়ে আছে। ভেরি গুড, অবভিয়াসলি ভেরি গুড। দ্বিতীয় জন যে বর্ণনা দিচ্ছে সে এরকম লিখছে, সে এই বিবরণগুলোর সাথে সাথে এরকম কিছু শব্দ অ্যাড করছে যে তুষার ধবল, শুভ্র শৃঙ্গ, শ্বেত শুভ্র, যে নদীগুলো ওখান থেকে তৈরি হয়েছে সেগুলো বরফ পুষ্ট, হিমবাহ জাত। কে বেশি মার্কস পাবে? অবভিয়াসলি দ্বিতীয় বন্ধুটা। তো দেখো, রিপোর্ট লেখাটা অবভিয়াসলি একটা আর্ট, কিন্তু সেই রিপোর্ট লেখার মধ্যে তুমি কি কি অ্যাড করছো, কোন কোন টার্ম তুমি ইনপুট দিচ্ছ, কোন কোন শব্দ যথোপযুক্ত ওখানটার জন্য ব্যবহৃত হয় সেইগুলো ব্যবহার করছো, এইটা একটা স্কিল। প্রথমটা একটা আর্ট, দ্বিতীয় একটা স্কিল। আর্ট তুমি অর্জন করতে পারছো, বাট যখন কম্পিটিশনের লেভেলটা এত হাই, তখন আর্টের সাথে তোমার কিছু স্কিলও দেখাতে হবে। আজকের আমরা যে ক্লাস করব, দ্য বেস্ট জার্গন ফর রিপোর্ট রাইটিং, আজকের এই ক্লাসটা এইটা, যে আমরা যা রিপোর্ট লিখবো, রিপোর্ট যে কোনো কিছু টপিকের ওপর হতে পারে, বাট মোটামুটি ক্লাসিফাই করি আমরা সাধারণত যে এই এই বিষয়গুলোর উপর রিপোর্ট লিখতে দেয়। তো সেই রিপোর্ট লেখবার সময় আমরা আজকে সেই সব শব্দমালা দেখে নেব, বা যেটাকে বলা হয় টার্ম, স্পেশাল টার্ম, টার্মিনোলজি, বা বলা হয় সেই কোনো একটা পার্টিকুলার বিষয়ের টার্মকে বলা হয় জার্গন। সেই জার্গন দেখে নেব যে যেগুলো তোমাকে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে লিখতেই হবে। সকলেই রিপোর্ট লিখে আসছে, বা তোমার রিপোর্ট কেন সকলকে ছাপিয়ে তোমাকে নিয়ে যাবে সাফল্যের কাছে, তার কারণ তুমি সেই রিপোর্ট রিলেটেড কিছু মাস্ট ইউজ ওয়ার্ড লিখেছো, কিছু জার্গন ইউজ করেছো। আজকে আমরা সেই জার্গন গুলো দেখবো, বাকি ধীরে ধীরে এটা সম্বন্ধে আবার কথা বলবো। প্রথমে আছে ন্যাচারাল ক্যালামিটি। এখন দেখো, ন্যাচারাল ক্যালামিটি একটা বিগ ইস্যু। তার মধ্যে বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, আগুন লাগা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঝড়, ধস, ক্ষয়ক্ষতি। ওকে, তো কি রিপোর্টে আসবে আই ডোন্ট নো, ইউ অলসো ডোন্ট নিড টু নো, বাট এইরকম ধরনের রিপোর্ট এলে তুমি, তোমার সামনে যে কোনো পরীক্ষা হতে পারে, যে কোনো পরীক্ষা, তুমি কোন জার্গন ব্যবহার করবে, কোন স্পেশাল টার্মিনোলজির আশ্রয় নেবে সেই রিপোর্টিংটার ক্ষেত্রে, যেটা সেইটার জন্য প্রযোজ্য, তা আজকে আমরা এটার মধ্যে শিখবো। ওকে, চলো স্টার্ট করি। ন্যাচারাল ক্যালামিটি, তার সাথে রিলেটেড যে ওয়ার্ডগুলো ইউ মাস্ট হ্যাভ টু পুট ইন ইউর অ্যান্সার পেপার ইজ দ্যাট ফার্স্ট ইজ ক্যাটাস্ট্রোফ। হোয়াট ইজ ক্যাটাস্ট্রোফ? ক্যাটাস্ট্রোফ তুমি বলতে পারো আরো বেশি ইন্টেন্স অ্যাকিউট সেন্স অফ ডিজাস্টার বোঝাতে। ওকে, মানে ডিজাস্টারটাকে, কোনো ঘটনা ডিজাস্টারটাকে সিম্বলাইজ করছে আরো ভয়ঙ্কর ভয়ালো ভাবে, দ্যাট ইজ ক্যাটাস্ট্রোফ। অ্যাডজেক্টিভ কি হবে? ক্যাটাস্ট্রফিক। ইউজ করো, ঠিক আছে, এই ওয়ার্ড ইউজ করো, ইউজ ক্যাটাস্ট্রোফ। সেকেন্ড, আফটারমাথ। হোয়াট ইজ দ্য আফটারমাথ? কোনো জায়গায় তুমি গেছো, কোনো দুর্ঘটনা ঘটে গেছে, ডিজাস্টার ঘটে গেছে, বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো ডিজাস্টার ঘটে যাওয়ার পরবর্তী সময়টা, যে সময়টায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি, ধ্বংস এর হিসাব করা হয়, এটা রিকভারি করার চেষ্টা করা হয়, এটা সাহায্য প্রদান করা হয়, যে টাইমটা, অর্থাৎ ডিজাস্টারের পরের অংশটা, সেই টাইমটাকে বলা হয় আফটারমাথ। তুমি ব্যবহার করো কোনো বাক্যে, কোনো ডিজাস্টার ঘটে গেছে, আফটারমাথে দেখা যাচ্ছে যে এত বাড়ি ভেঙে গেছে। ডিজাস্টারের সময় তো তুমি নেই, ডিজাস্টারের পরের অংশ তুমি রিপোর্ট করছো, রিপোর্টে লিখছো যে ডিজাস্টারের আফটারমাথ তুমি দেখছো এত প্রাণহানি হয়েছে, এত লাইফ স্টক হয়ে গেছে, এত বাড়িঘর ভেঙে গেছে। দিস ইজ দ্য ইউজ অফ আফটারমাথ।
ক্লিয়ার? নেক্সট, ডিজাস্টার স্ট্রিকেন, ভেরি ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট। তাদের জন্য যারা ডিজাস্টারের দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রভাবিত হয়েছে, তাদেরকে কি বলবো আমি? ডিজাস্টার স্ট্রিকেন। এরকম একটা সিমিলার ওয়ার্ড, যারা আশঙ্কার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, প্যানিক স্ট্রিকেন। ওকে, চলো, ডিভাস্টেটিং, একদম ডিভাস্টেশন এর নাম। ডিভাস্টেটিং মানে তছনছ হয়ে যাওয়া, চুরমার হয়ে ভেঙে যাওয়া। ক্লিয়ার? চলো, ধ্বংস হয়ে যাওয়া। টোল, টোল মানে কি? টোল মানে মেনলি নাম্বার অফ ক্যাজুয়ালিটিস, প্রাণহানি কত হয়েছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, ডিজাস্টার টোল হিসেবে ব্যবহৃত করা হয়, TOLL, টোল। ক্লিয়ার? নেক্সট, হ্যারোইং, HARROWING। হ্যারোইং মানে মানে কোনো ডিজাস্টারের তীব্রতা, তার ধ্বংসাত্মক নেচার, তার বিভৎসতা, এই বিষয়গুলোকে তুমি হ্যারোইং ওয়ার্ডটা দিয়ে ইউজ করবে। ওকে, সো মানে যে ইন্টেন্সিটিতে, যে ভাস্টনেসে, যে স্প্যানে ক্ষতি হয়েছে, সেটা যখন অনেকটা হয়ে যায় বা সে তার বিবরণ তুমি যখন দিতে চাও গভীরভাবে, সেটা হ্যারোইং। নেক্সট কি? ইভ্যাকুয়েশন, ভেরি ইজি। ইভ্যাকুয়েশন কি? ইভ্যাকুয়েশন হচ্ছে যে বিপদ যুক্ত জায়গায় থেকে বিপদে পড়া মানুষগুলোকে সরিয়ে নেওয়া, অন্য জায়গায় তুলে আনা, পরিত্রাণ করা। ঠিক আছে? সেই জায়গাকে খালি করে দিয়ে ডিভাস্টেটেড এরিয়া থেকে পার করে আনা, ইভ্যাকুয়েশন। ভার্ব কি? ইভ্যাকুয়েট, EVACUATE, ইভ্যাকুয়েট। ইউ শুড ইউজ দিস ওয়ার্ড। রেসপন্ডার্স, রেসপন্ডার্স মানে রেসপন্ড মানে সাড়া দেয়া, প্রতিক্রিয়া জানানো। রেসপন্ডার্স মানে যারা সাড়া দেয়, অর্থাৎ ডিভাস্টেশনের পরে, ন্যাচারাল ক্যালামিটির পরে যারা প্রথম সেখানটায় যায় সাহায্যকারী হিসেবে, দেখতে, বুঝতে, যারা কি অবস্থায় আছে, যারা সেখানে পড়লো, যারা বিপদ কবলিত, ঝঞ্ঝা, ন্যাচারাল ক্যালামিটি কবলিত, তাদেরকে প্রথম উদ্ধার করতে যায় যারা, তাদেরকে বলা হয় রেসপন্ডার। ফার্স্ট রেসপন্ডারও বলতে পারো তুমি এক্ষেত্রে। হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, যখন ব্যাপক হারে মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং সেটার মান এমন যে সেটা বলা যায় মানবতার ক্ষতি হয়ে গেছে, মানব সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এরকম ধরনের যখন একটা ন্যাচারাল ক্যালামিটি ঘটে, তখন কি ব্যবহার করবে? হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। ক্লিয়ার? চল, এবারে কিছু অর্নামেন্টাল ফ্রেজ আমি তোমাদেরকে শেখাবো। ওকে, অর্থাৎ কার সাথে কোনটা ভালো যায়। ওকে, যেমন হয় না, ভালো মশলা, মাংসের ঝোলে এই মশলাটা ভালো যায়, পনিরের তরকারিতে এই মশলাটা ভালো যায়। তো ঠিক তেমনি কিছু টার্ম আমি তোমাদেরকে শেখাবো ভালো যায় ইন রেসপেক্ট ন্যাচারাল ক্যালামিটি। যেমন কিলার কোয়েক, দেখো এটা সুন্দর শুনতে লাগে, একটা কি হয়, অনুপ্রাস তৈরি হয়, ক ক, কিলার কোয়েক। আর্থ কোয়েকটাকে তুমি আরে মারণ ভূকম্প, কিলার কোয়েক। অ্যাংরি ওয়েভস, দেখো একটু মানে একটা ছন্দ তৈরি হয়েছে তোমার লেখার মধ্যে। আমি তোমাদেরকে বারবার বলি যে সুললিত ভাব আছে, একটা লিটারেচার কোয়ালিটি তৈরি হচ্ছে। আনটেমড রিভার, TAME, টেম মানে পোষ মানানো, নিয়ন্ত্রণ করা। আনটেমড মানে নদী বাঁধন হারা হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে, তাকে আর ধরে রাখা যাচ্ছে না। আনটেমড রিভার। মনস্টার স্টর্ম, দেখো তুমি নিজে যখন বলবে না, উচ্চারণ করবে না, তোমার নিজেরই ভালো লাগবে যে এই জিনিসটা লিখি। মনস্টার স্টর্ম মানে দৈত্য, এমন ঝড় এসছে, দৈত্যাকৃতি রাক্ষসের মতন ঝড় এসছে, মনস্টার স্টর্ম। ট্র্যাজেডি স্ট্রাইকস মানে ঝড় আসেনি, ঝড় তছনছ করে দেয়নি, যেন দুর্ভাগ্যই তাকে তছনছ করে দিয়েছে। ট্র্যাজেডি স্ট্রাইকস। ওকে, চলো আমরা যাবো নেক্সট ন্যাচারাল ক্যালামিটির পরে কি আছে দেখি। দেখো, শব্দ, শব্দের ব্যবহার, অর্থ, ভাষা, এমনকি লিটারেচার সবই সময়ের সাথে সাথে পাল্টায়। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আমরা আগে যেটা বলতাম, এখন সেটাকে চ্যালেঞ্জড বলি। আগে যেটাকে ব্যাটসম্যান বলতাম, এখন সেটাকে ব্যাটার বলি, কেননা ব্যাটসম্যান মেয়েরাও ইকুয়ালি ক্রিকেট খেলছে। ওকে, সো চেঞ্জ হয়, সেন্সের চেঞ্জ হয়, ইউজের চেঞ্জ হয়। ওকে, তো এই চেঞ্জ তোমার লেখার মধ্যে ফোটাতে হবে। তুমি
আগে যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হতো, যেখানে যেখানে বোর্ড দেয়া থাকতো গভর্নমেন্টের তরফ থেকে যে অ্যাক্সিডেন্ট প্রোন জোন, এখন তুমি দেখবে সেখানটা লেখা ক্র্যাশ প্রোন জোন, CRASH, ক্র্যাশ প্রোন জোন। ওয়াই? অ্যাক্সিডেন্টটা এখন আর অ্যাক্সিডেন্ট না বলে ক্র্যাশ বলা হচ্ছে। কেন? তার কারণ অ্যাক্সিডেন্ট শব্দটার মধ্যে কোথাও না কোথাও মানুষের অসতর্ক নেচারটা, ওকে, এটা ইনহেভিটেবল ছিল না, এটাকে আটকানো যেতে পারতো, এই সেন্সটা কাজ করে। বাট ক্র্যাশ শব্দের মধ্যে, ওকে, মানুষের ভবিতব্য মানতেই হবে এরকম একটা সেন্স কাজ করে। অর্থাৎ এখানটায় এরকম নয় যে ইচ্ছাকৃত, এটা অনিচ্ছাকৃত, তাই ক্র্যাশ। অ্যাক্সিডেন্ট টু সাম এক্সটেন্ট ইচ্ছাকৃত। চলো, ঠিক তেমনি আমরা রোড অ্যাক্সিডেন্টের উপরে যে ওয়ার্ডগুলো পড়বো সেগুলো অনেকটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা অ্যাক্সিডেন্ট না লিখে লিখবো কলিশন বা ক্র্যাশ, কারণ অ্যাক্সিডেন্ট মানুষ চাইলে আটকাতে পারত, তাই অ্যাক্সিডেন্ট না ক্র্যাশ। দুর্ঘটনা মিসহ্যাপ, MISHAP, অ্যাক্সিডেন্টকেই দুর্ঘটনা বলবো, মিসহ্যাপ বলবো। ক্লিয়ার? এই ওয়ার্ড গুলো, এই টার্ম গুলো তোমাকে রিপোর্টিং এ লিখতে হবে, প্যাসেজে, প্যারাগ্রাফে, যেখানে তুমি ইংরেজি লিখবে সেখানে তোমাকে লিখতে হবে। যেমন তুমি একটা ভালো ইডিয়মস ব্যবহার করবে, যেমন তুমি একটা ভালো ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব ব্যবহার করবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করবে, ঠিক তেমন একটা তুমি জার্গন ইউজ করবে। 3 নাম্বার, পাইল আপ। অনেকগুলো গাড়ি পর পর এসে অনেকগুলো অ্যাক্সিডেন্ট একের পর এক, একের পর এক, তালগোল তালগোল পাকিয়ে গেছে, লম্বা জট হয়ে গেছে, পাইল আপ হয়ে গেছে, ঘেটে গেছে। হিট অ্যান্ড রান, হিট ড্যাশ AND অ্যান্ড ড্যাশ রান RUN। আমার জায়গা কম বলে আমি এরকম লেখার অভ্যাস করি, বাট তুমি এরকম লিখো না। হিট অ্যান্ড রান মানে কোনো চালক অ্যাক্সিডেন্ট করেছে, ক্র্যাশ করেছে, ধাক্কা মেরেছে, তারপর সেখান থেকে ধরা পড়বার ভয়ে বা সাধারণ ভয়ে পালিয়ে গেছে। হিট অ্যান্ড রান। পুলিশের ক্ষেত্রে দেখবে হিট অ্যান্ড রান কেস, প্রচুর এরকম কেস থাকে। ক্লিয়ার? নেক্সট, ওভার স্পিডিং। যে স্পিড লিমিট আছে সেই স্পিডের ওপরে অ্যাক্সিডেন্টে তুমি বিবরণ দিচ্ছ। একটা গাড়ি সে ব্রিজের ওপর থেকে নিচে পড়ে গেছে, কারণ কি ছিল? যে স্পিড মেনটেন করতে হতো বা খাদে পড়ে গেছে, ওভার স্পিডিং হয়ে গেছে। ঠিক এই ওয়ার্ড গুলো দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে, বা উল্টোটা, তোমার তৈরি করা বাক্যটাতে, তৈরি করা সেন্সটাতে এই ওয়ার্ডটা লাগাতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট, হেড অন কলিশন। যখন দুটো গাড়ি মুখোমুখি ধাক্কা মারে, গাড়ি কেবল সবসময় মুখোমুখি ধাক্কা মারবে তা না, অ্যাক্সিডেন্ট নানাভাবে হতে পারে। কেউ দাঁড়িয়ে আছে পেছনে ঠুকে দিল, কেউ কারোর পেছনে মেরে দিল, পাশে মেরে দিল। যদি মুখোমুখি ধাক্কা মারে কোনো অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ডেসক্রিপশন দিতে গেলে তোমাকে দিতে হবে হেড অন কলিশন। পিছন থেকে কেউ এসে ধাক্কা মারার অ্যাক্সিডেন্টের বিবরণ দিতে গেলে রিয়ার, REAR, রিয়ার এন্ড END, এন্ড কলিশন। আর পাশে পাশে যদি ধাক্কা লেগে যায় কোনো কিছুতে, সাইড সোয়াইপ, SWIPE, সোয়াইপ। সোয়াইপ মানে কি? টানা, ঘষা। ওকে, so these are the main words, compulsory jargon for your road accident reporting বা any writing regarding road accident. Clear? You have to get down, you have to note down, you have to use these words. Next, কি করব আমরা? হিউম্যান ট্রাফিকিং। ওকে, একটা মেজর ভাস্ট টপিক, ভাস্ট এর অ্যারেনা, এর উপর থেকে নানাভাবে রিপোর্টিং পড়ে যায়, পড়ে যেতে পারে। ওকে, সো হিউম্যান ট্রাফিকিং এর সাথে রিলেটেড জার্গন, ইম্পর্টেন্ট টার্মিনোলজি গুলো আমরা শিখে নেবো। লাইক নাম্বার 1, মডার্ন স্লেভারি। আজকাল রিসেন্ট সাইকোলজিস্টরা বা সোশিওলজিস্টরা এটাকে হিউম্যান ট্রাফিকিংটাকেই মডার্ন স্লেভারি বলছে। যে স্লেভারি যেমন আগে হতো, আজকালকার দিনে ঠিক স্লেভারি হচ্ছে, মডার্ন স্লেভারি হচ্ছে। এটা মানুষের থেকে মুক্তি পাচ্ছে না, মানুষ জোর করে এখানে নিয়ে আসছে। ওকে, চলো, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যেখানটায় প্রস্টিটিউশনটাকে ফোর্স করা হয়, তাকে সুযোগ দিলে, তাকে উপায় বাতলে দিলে সে হয়তো ওইটা বাঁচতো না, সে ওখান থেকে বেরিয়ে তার অন্য কোনো প্রফেশন, অন্য কোনো জীবিকায় যুক্ত হতে পারতো, বা তার কোনো উপায় নেই,
তাকে জোর করে ওখানটা রাখা হচ্ছে, ফোর্স করা হচ্ছে। সো দিস ইজ ফোর্সড, সো সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। থার্ড কি, ফোর্সড ক্রিমিনালিটি। হোয়াট ইজ ফোর্সড ক্রিমিনালিটি? এটা সিনেমায় দেখবে যে কোনো একজন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, সে কোনো বড় অপরাধ করে দিল, কাউকে মেরে দিল, কাউকে মারার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেল, বা বড় কোনো খারাপ কাজ করলো। সিনেমা শেষ অংশে দেখা যাচ্ছে যে সে এটা ইচ্ছা করে করেনি। সেই সময় বড় কোনো যে মাস্টার মাইন্ড, সে তার পরিবারটাকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে রেখেছিল বা বলে দিয়েছিল মেরে দেবো, তুমি তোমার বাচ্চাকে এই করে দেবো তুমি যদি ওইটা না করো। তো তাকে ক্রিমিনাল হতে ফোর্স করা হচ্ছে। মানুষ সবসময় যে ইচ্ছায় খারাপ কাজ করবে তা না, মানুষ অবস্থার দাস, মানুষ সিচুয়েশনে বাধ্য হয়ে যাচ্ছে এরকম কিছু করতে। সেই যখন বাধ্য করা হচ্ছে তাকে ক্রিমিনালিটির সাথে, ক্রিমিনালিটির কাজ করতে, ক্রিমিনাল হতে, সেটা ফোর্সড ক্রিমিনালিটি। অর্গান রিমুভাল, যাকে ট্রাফিক করা হয়, পাচার করা হয় কোনো মানুষকে, যার উদ্দেশ্য থাকে যে তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ খুলে বার করে নেওয়া হবে এবং বিক্রি করে দেওয়া হবে, দ্যাট ইজ অর্গান রিমুভাল। রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট শব্দটা থেকেই বোঝাই যাচ্ছে যে সেই কাজ দেয়া, অর্থাৎ যে গ্যাং, হিউম্যান ট্রাফিকিং এর যে বিরাট বড়, যে এর সাথে যুক্ত ইনভলভড লোকগুলো, তারা যাদেরকে এই চেনটার মধ্যে নিয়ে আসছে, তাকে ফোর্স করছে, তাকে অ্যাট্রাক্ট করছে, তার লিস্ট বানাচ্ছে, যাকে ভিকটিম করা হবে, তাকে এর মধ্যে ঢোকানো হবে, এটা হচ্ছে রিক্রুটমেন্ট। পুশ পুল ফ্যাক্টর ইট ভেরি ইম্পর্টেন্ট। মানে পুশ পুল ফ্যাক্টর বোধহয় মানে এরকম এরকম যে কোনো ধরনের রচনা বা ট্রান্সলেশন বা এনিথিং, আমাদের রিপোর্টিং পুশ পুল ফ্যাক্টর খুব খুব কমন, খুব রিয়েল এবং খুব প্র্যাকটিক্যাল। পুশ পুল ফ্যাক্টর এক্সাম্পল দিই, আর পুরুষ এবং নারী দুজনেরই এক্সাম্পল। ধরা যাক কোনো কোনো মহিলা বা কোনো মেয়ে, ঠিক আছে, তো বাড়িতে ভীষণ তার অন্নাভাব, কষ্ট হচ্ছে, দিন চলছে না, পেট চলছে না, ঠিক আছে, এবং তার সামনে হয়তো এরকম কেউ হাতছানি দিচ্ছে যে তুই আয়, তোকে আমি ওখানে নিয়ে যাব যেখানটা তুই প্রস্টিটিউশনে যোগ দিবি, বা প্রস্টিটিউশন যারা যোগ দিয়েছে তাদের কোনো কাজ করবি, ঠিক আছে। অর্থাৎ কি, বাড়ি থেকে তার এমন একটা সিচুয়েশন যা তাকে ঠেলছে বাড়ির বাইরে চলে যাওয়ার জন্য, হিউম্যান ট্রাফিকিং এ যুক্ত হওয়ার জন্য। পুল এমন একটা লোভ, এমন একটা প্রয়োজন, এমন একটা একটা উপায়, কিছু টাকা, কিছু সুরাহা, কিছু পেট চলার বন্দোবস্ত, এই ব্যাপারটা তাকে টানছে, তাই সে এরকম একটা হিউম্যান ট্রাফিকিং এর মতন বিষয় ঢুকে যাচ্ছে, যুক্ত হচ্ছে, রিক্রুটেড হয়ে যাচ্ছে। পুশ পুল ফ্যাক্টর। আমরা অনেক সময় অনেক পুরুষের ক্ষেত্রে এরকম হয়, দেখা যায় যে সে হয়তো ভালো পড়াশোনায় ভালো ছিল, ভালো এনিওয়ে তার কিছু সম্ভাবনা ছিল, কিছু করতে পারতো, বাট নানাভাবে দুর্ভাগ্য পীড়িত ভাবে তার হয়ে ওঠেনি, বা তার বাড়িতে কিছু বঞ্চনা হয়েছে, কিছু ডেপ্রিভেশন ঘটেছে, ছোটবেলায় কিছু খারাপ হয়েছে, যার ফলে তার দিয়ে কিছু হয়ে ওঠেনি। এখন বাড়ি থেকে, সমাজ থেকে সকলে মিলে তাকে খেদিয়ে দিচ্ছে, ফোর্স করছে তাকে চলে যাওয়ার জন্য, সে বিরক্ত হয়ে যাচ্ছে, সে ঘৃণা করছে সমাজটাকে। তো দিস ইজ পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর কি না, ওখানটায় গেলে অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে, ওখানে গেলে লোকে তাকে ভয় পাবে, ওখানে ভয় পাওয়ার মাধ্যমে সে সম্মান তৈরি করতে পারবে, পুল ফ্যাক্টর। সো দিস ইজ পুশ পুল ফ্যাক্টর। ক্লিয়ার? চলো, কিছু স্পেশাল টার্ম আছে রিলেটেড টু হিউম্যান ট্রাফিকিং, সেগুলো শিখে নিই। পালেরমো প্রোটোকল, PALERMO, পালেরমো প্রোটোকল। অবশ্যই লিখবি, ইউনাইটেড নেশনের একটা প্রোটোকল, যেটা ইউনাইটেড নেশনের যুক্ত কান্ট্রি গুলো ফলো করবে হিউম্যান ট্রাফিকিং এ কে ডিল করার জন্য, হিউম্যান ট্রাফিকিং এ মানুষকে আটকানোর জন্য, সেখানে ভিকটিম বা সার্ভাইভারদেরকে বার করে আনার জন্য। ওকে। চাইল্ড অন দা মুভ, যে বাচ্চাদেরকে হিউম্যান ট্রাফিকিং এর আওতায় পড়ে গেছে সেখান থেকে বার করে এনে কি করে সেখানে তাদেরকে সরানো হবে, কাউন্সেলিং করা হবে, হোমে রাখা হবে, এই প্রসেসটা, এই অ্যাসেসমেন্টটা চাইল্ড অন দ্য মুভ। এগেন সার্ভাইভার্স অ্যান্ড ভিকটিমস একসাথে আসে। ভিকটিমস যে অত্যাচারিত হচ্ছে, ওকে, হয়ে চলেছে, সার্ভাইভার্স যে অত্যাচারিত হওয়া থেকে বেঁচে গেছে বা অত্যাচারের পরেও বেঁচে গেছে। সার্ভাইভার ওয়ার্ডটার মধ্যে কোথাও একটু সাহস, দৃঢ়তা, এগুলোর পরিচয় পাওয়া যায়। বেস্ট ইন্টারেস্ট ডিটারমিনেশন, এগেন হিউম্যান ট্রাফিকিং এর মধ্যে যুক্ত
মেনলি বাচ্চাদেরকে, ঠিক আছে, যখন বার করে আনা হয়েছে, তো সেখান থেকে তাদেরকে যে অ্যাসেসমেন্ট প্রসেস, তাদেরকে কি করা হবে, কোনটা করলে সবচেয়ে ভালো থাকবে তারা, দ্যাট ইজ বেস্ট ইন্টারেস্ট ডিটারমিনেশন, এগুলো ইনভার্টেড কমার মধ্যে তোমরা ব্যবহার করবে বাক্যে। ওকে, চল নেক্সট স্টেপ চলে যায়। ওকে, আমরা কি করব এখন, দুটো টপিক, এনভায়রনমেন্টাল ইস্যুস এন্ড অ্যাওয়ারনেস, কোনো কিছুর জন্য অ্যাওয়ারনেস। ওকে, তো সেটার উপরে কি কি জার্গন রয়েছে যা আমাদের লিখতেই হবে, মাস্ট ওয়াচ একটা বা মাস্ট রাইট। একটা এক্সাম্পল ধরা যাক, একটা উদাহরণ দিচ্ছি, তুমি একটা রিপোর্ট লিখছো, তোমার বন্ধুরা রিপোর্ট লিখছে, তুমি এনভায়রনমেন্ট ইস্যুস এর উপর রিপোর্ট লিখছো, সেখানটায় তোমার বন্ধু যদি ব্যবহার করে সার্কুলার ইকোনমি নামক কোনো শব্দ, গ্রিন ওয়াশিং বা ব্রাউন ফিল্ড, এক কথা যেগুলোর মানেই আন্দাজ করা যায় না, অবভিয়াসলি সে বেশি নাম্বার পাবে, তাই না? তো ঠিক তেমনি তোমাকে খুঁজতে হবে, বুঝতে হবে এবং নির্বাচন করতে হবে সেই শব্দটা যা তোমার লেখার কোয়ালিটিটাকে 100 গুণ বাড়িয়ে দেয়, বাই অ্যাপ্লাইং দ্য প্রপার জার্গন ইন দ্যাট রেসপেক্ট। ক্লিয়ার? স্টার্ট করি আমরা এনভায়রনমেন্টাল ইস্যুস। ফার্স্ট আছে অ্যানথ্রোপোজেনিক। অ্যানথ্রোপোজেনিক শব্দটার মানে কি? সোজা বাংলায় অ্যানথ্রোপোজেনিক বা সোজা ভাষায় বলা যায় ম্যান মেড। অর্থাৎ ধরো কোনো ডিজাস্টার হলো, কোনো এনভায়রনমেন্টাল ইস্যু তৈরি হলো, তো সেটা প্র্যাকটিক্যালি কি ন্যাচারাল ডিজাস্টার, আমরা যেগুলোকে ন্যাচারাল ডিজাস্টার বলছি, ধরা যাক বন্যা, ধরা যাক সুনামি, ফ্লাড, এগুলো কি সত্যি ন্যাচারাল ডিজাস্টার, নাকি দেখা যাচ্ছে যে সেগুলো নদীর ধারে প্রচুর পরিমাণে অবৈধ বাড়ি বানিয়েছে, খাদান করে দিয়েছে, নদীর বুক অগভীর হয়ে গিয়েছে, বা একেবারে ডিফরেস্টেশন হয়ে গেছে, বন্যা আটকানোর জন্য ম্যানগ্রোভ সৃষ্টি হয়নি, এই সিচুয়েশন গুলো মানুষের তৈরি, সো দেখতে ন্যাচারাল ডিজাস্টার লাগছে, বাট অ্যাকচুয়ালি দিজ আর অ্যানথ্রোপোজেনিক। ক্লিয়ার? চলো, সেকেন্ড কি, কার্বন ফুটপ্রিন্ট। সহজ করে কার্বন ফুটপ্রিন্ট মানে তুমি ইউজ করো একটা ডিজাস্টার রিলেটেড, এনভায়রনমেন্টাল ইস্যুস রিলেটেড কোনো যখন টপিক লিখছো, রিপোর্টিং করছো, তুমি অ্যানথ্রোপোজেনিক শব্দটা ইউজ করো, কোয়ালিটি, ফর কোয়ালিটি পারপাস। কার্বন ফুটপ্রিন্ট কি? কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে যে তুমি একটা মানুষ বা একটা অফিস বা একটা কনস্ট্রাকশন, ওকে, একটা কারখানা, ঠিক তোমার জন্য কতটা গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। ক্লিয়ার? মানে তুমি কতটা কার্বন ক্রিয়েট করছো, সোজা কথায় তুমি আছো বলে কতটা কার্বন তৈরি হচ্ছে। ক্লিয়ার? চলো, কার্বন অফসেটিং। কার্বন ফুটপ্রিন্ট আর কার্বন অফসেটিং একেবারে কাছাকাছি কনসেপ্ট। কার্বন ফুটপ্রিন্টের অপোজিটই বলা যায় কার্বন অফসেটিং, অর্থাৎ তোমার জন্যে ধরা যাক এত পরিমাণ গ্রিন হাউস গ্যাস তৈরি হয়েছে, তোমার কার্বন ফুটপ্রিন্ট এত, এখন তুমি কি করবে যাতে, বা কি স্টেপ নেবে যাতে তোমার দ্বারা তৈরি হওয়া কার্বন ফুটপ্রিন্ট বা গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা নিউট্রালাইজ হয়। মানে ধরা যাক তুমি অনেকটা পাপ করে দিয়েছো, সোজা কথা হচ্ছে যে তুমি কি করবে, কি কি পুণ্যের ব্যবস্থা করবে যাতে সেই পাপটাকে, হ্যাঁ চলো, ওটাকে কভার করেছে, ওটাকে ব্যালেন্স করেছে, দ্যাট ইজ কল্ড কার্বন অফসেটিং। অর্থাৎ হতে পারে যে যেখানটায় কার্বন এমিশন কমে এরকম কোনো ব্যবস্থাপনায় তুমি কিছু ফান্ডিং করেছো, টাকা পয়সা করেছো, বা সোজা কথা তুমি কিছু গাছ পুঁতেছো, অ্যাফরেস্টেশন করেছো। ওকে, সো দিজ আর কার্বন অফসেটিং। তুমি অক্সিজেন তৈরি করেছো, গ্রিনারি বানিয়েছো, কার্বন অফসেটিং। গ্রিন হাউস গ্যাসেস, একদম সিম্পল টার্মস, সেই সব গ্যাসগুলো যারা কি বলা যায়, সেই তৈরি হওয়া বা সূর্যের রশ্মি আসে সেটাকে ধরে, সেটাকে পৃথিবীটাকে গরম করে দেয় বা পৃথিবীটাকে গ্লোবাল ওয়ার্মনেসের দিকে সেটাকে নিয়ে যায়, দ্যাট ইজ গ্রিন হাউসের গ্যাস। এটা সম্বন্ধে ডিটেল পড়ে নিও, এটা অনেকটা পড়ার বিষয়। ক্লাইমেট রিফিউজি, ধরা যাক ক্লাইমেট রিলেটেড কোনো ইস্যু তৈরি হলো, কোনো একটা দ্বীপ, আমাদের দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা লোহাচড়া দ্বীপ, সেখানকার এখন মৌসুমী দ্বীপ যেখানে আমরা বেড়াতে যাই, প্রতি বছর একটু একটু করে জলের তলায় ডুবে যাচ্ছে। জি প্লট, আই প্লট, কিছু কিছু তো পুরোই জলের তলায় চলে গেছে, মানুষ সেখানে আর বাস করতে পারে না, সেই মানুষগুলো উঠে এসে চলে এলো অন্য জায়গায়, নামখানা কাকদ্বীপে। দোজ আর কার্বন ক্লাইমেট রিফিউজি। ওকে, নাও ইউজ করো, জাস্ট তুমি ভাবো যে কোন বাক্যে তুমি ক্লাইমেট রিফিউজি শব্দটা ব্যবহার করতে পারবে। মানে একটা লোকের সম্বন্ধে বিবরণ দিচ্ছ, একটা কমিউনিটির সম্বন্ধে, একটা ট্রাইবাল কমিউনিটি, একটা আদিবাসী গোষ্ঠী, কার্বন রিফিউজি তুমি বলে দিলে। ব্রাউন ফিল্ড, ব্রাউন ফিল্ড মানে সোজা কথা ধরো সেই পুরনো কলকারখানা, গ্যাস
চেম্বার এরকম কিছু মানে একসময় ডেভেলপ হয়েছিল, বাট এখন সেখানটায় কিছু পলিউশন রিলেটেড, কিছু কন্টামিনেশন রিলেটেড, রেডিয়েশন রিলেটেড এমন কিছু ইনভলভ হয়ে গেছে যে সেখানে আর কাজকর্ম হয় না, পড়তি হয়ে গেছে। সেটাকে আবার পুনর্ব্যবহার করার জন্য, পার্ক বানানোর জন্য, বাগান বানানোর জন্য চেষ্টা করা যেতে পারে, বাট সেটার আর প্রেজেন্ট কোনো অ্যাক্টিভিটি নেই, দ্যাট ইজ ব্রাউন ফিল্ড। ওকে, 7 নাম্বার কনসেপ্ট কি? সার্কুলার ইকোনমি। হোয়াট ইজ সার্কুলার ইকোনমি? সে দেখো রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেলের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি, সেই ব্যবহার করার পর যেগুলো ফেলে দিচ্ছি, সেগুলোকে আবার নতুন করে রিসাইক্লিং করছি এবং আবার কাজে লাগাচ্ছি, কোনো একটা জিনিস বানাচ্ছে। ঠিক আছে না? তো দ্যাট ইজ সার্কুলার ইকোনমি। কি সুন্দর একটা ওয়ার্ড, কি সুন্দর একটা ফ্রেজ তুমি যদি ইউজ করো যে এটা আমাদের সার্কুলার ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন কয়েকদিন আগে একটা রিপোর্ট পড়লাম, যে তোমরা সকলেই জানবে হয়তো, যে ভাঙা ওই প্লাস্টিকের টুকরো, এটা সেটা, বোতল টোতল মিলিয়ে রাস্তা তৈরি হচ্ছে। সো দিস ইজ সার্কুলার ইকোনমির একটা এক্সাম্পল। গ্রিন ওয়াশিং, কারণ একটা ওয়ার্ড না, গ্রিন ওয়াশিং, তুমি কোনো মতে আন্দাজই করতে পারবে না গ্রিন ওয়াশিং কি। দ্যাট থিং ইজ ভেরি সিম্পল। আই ওয়াশ শুনেছো? আই ওয়াশিং মানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ করলো, ধর জায়গাটা ইন্টারভিউ হচ্ছে বা একটা পরীক্ষায়, একটা চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, তার জন্য পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, সব হলো, বাট ভেতর থেকে লোক নিয়ে নেওয়া হলো। কি বললে তুমি? যে আই ওয়াশ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি লোক তো সেটিং হয়ে আছে আগে, আমরা বলি কিনা। ঠিক তেমনি গ্রিন ওয়াশিং, একটা কোম্পানি, একটা প্ল্যান্ট, একটা ফ্যাক্টরি, একটা এন্টিটি, সে তার সোশ্যাল রেসপন্সিবিলিটি, তার এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি যেরকম ভাবে দেখাচ্ছে, তার রেকর্ড তৈরি করছে, অফিসিয়ালি সেরকম শো করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা করছে না, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি সে নিচ্ছে না, ফাঁকি দিচ্ছে। দ্যাট ইজ কল্ড গ্রিন ওয়াশিং। নেক্সট কি? এনভায়রনমেন্টাল জাস্টিস। কোনো পার্টিকুলার এনভায়রনমেন্টাল ইস্যুতে কোনো পার্টিকুলার কমিউনিটি ধরা যাক অ্যাফেক্টেড হয়েছে, তো তারা কি বিচার পেল, তাদের জন্য কি ব্যবস্থাপনা করা হলো, গভর্নমেন্ট কি স্টেপ নিল, কি কম্পেনসেট করলো, কি তাদেরকে ডিসপ্লেস করে ভালো ব্যবস্থা, বন্দোবস্ত, থাকার জায়গা, চাকরির জায়গা কি দিল। দিস ইজ কল্ড এনভায়রনমেন্টাল জাস্টিস। অ্যান্ড 10 and 11 পয়েন্টস আর আইপিসিসি অ্যান্ড প্যারিস এগ্রিমেন্ট। অবভিয়াসলি আমি তোমাদেরকে আইপিসিসি কি আর প্যারিস এগ্রিমেন্ট কি বলবো না, আমি অনুরোধ করবো তোমরা পড়ে নাও, বাট এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুতে কিন্তু মাস্ট রাইট এরকম এগুলো জার্গন, আইপিসিসি এবং প্যারিস এগ্রিমেন্ট। চলে আসবো অ্যাওয়ারনেস। আমরা কোনো প্রোগ্রাম করি না, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, যে কোনো বিষয়। অ্যাওয়ারনেস রিলেটেড কি কি ওয়ার্ড রয়েছে, টার্ম রয়েছে, জার্গন রয়েছে। পিএসএ অ্যান্ড পিআইএফ, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট অ্যান্ড পাবলিক ইনফরমেশন ফিল্ম, দুটোর সেম মানে। পিএস এর জায়গায় পিআইএফ ব্যবহৃত হয় ইউনাইটেড কিংডমে। সিম্পল কথা হচ্ছে যে যখন কোনো রিপোর্ট সংস্থা বা কোনো মিডিয়া টাকা পয়সা না নিয়ে, কোনো চার্জ না নিয়ে কোনো পার্টিকুলার ইনফরমেশন অ্যাওয়ারনেসের জন্য প্রচার করে, ঠিক আছে, সেটা হয়ে যায় পিএসএ। ওকে, অ্যান্ড পিআইএফ। 2 নাম্বার কি? ডিসিমেন্টিং বা ডিসেমেন্টিং ইনফরমেশন। ডিসেমেন্ট মানে হচ্ছে সোজা কথা অনেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা। ওকে, তো কোনো খবর, ধরো যাক তোমরা এখন দেখবে যে বড় ঝড় আসতে পারে বা খুব বড় কি বলা যায় ডিপ্রেশন তৈরি হয়েছে, তো সেই জন্যে সমুদ্রে যারা মাছ ধরতে গেছে তাদেরকে বলা হচ্ছে তোমরা চলে এসো। খবর, কোনো টিভির খবর খুলেছে তুমি, নিচে একটা সরু পাতলা ফিতের মতন লাইনে সেটা লেখা হচ্ছে, তোমার মেসেজ আসছে বৃষ্টি হতে পারে বা ঝড় হতে পারে, সাবধান, ওকে, এত প্রচন্ড বৃষ্টি হবে এটসেট্রা। তো এই যে দিস ইজ কল্ড ইনফরমেশনটাকে চারপাশে নানা ভাবে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া, দ্যাট ইজ কল্ড ডিসেমেন্টিং ইনফরমেশন। ক্লিয়ার? নিউজ হুক, দারুণ শব্দ না? নিউজ হুক। তুমি একটা রিপোর্ট লিখছো, নিউজ হুক ব্যবহার করছো, আরেকজন লিখছে সে রিপোর্ট নিউজ হুক ব্যবহার করছে না। হোয়াট ইজ নিউজ হুক? নিউজ হুক হচ্ছে ধরো পার্টিকুলার কোনো একটা ঘটনা বা বিষয় বা সাবজেক্টকে রিপোর্টিং বা জার্নালিজমের মধ্যে বা খবরে এনে রাখা, সেটাকে প্রাসঙ্গিক করে রাখা, এটাকে হুক করে রাখা লোকের সাথে। যেমন ধরো যাক টিকটক এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমরা গুগলেও পাবে। টিকটক দেশের জন্য বা দেশের সিকিউরিটির জন্য কি ভালো, নাকি এর মধ্যে দিয়ে আমাদের ডাটা চায়নায় বেরিয়ে যাচ্ছে?
খুব কথা হলো মাঝখানটা, যেখানে খুলছো সেটার উপরে খবর, সেটার উপরে ডিবেট, সেটার উপরে পডকাস্ট, নানা রকম রাইটিং। তো একটা পার্টিকুলার টপিকের ওপরে সেটাকে একেবারে প্রাসঙ্গিক করে রাখা, মানুষের দৃষ্টি আকর্ষিত করে রাখা, নিউজ হুক। ক্লিয়ার? নেক্সট, অ্যাডভোকেসি জার্নালিজম। দারুণ একটা জিনিস। অ্যাডভোকেসি জার্নালিজম মানে কোনো কোনো বিষয়ে, ওকে, সেটা ধারাবাহিকভাবে সেইটার উপর খবর ছাপা, সেইটার উপরে মানুষকে অ্যাওয়ার করা, সচেতন করা, মানুষকে জানানো কি হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাডভোকেসি জার্নালিজম। যেমন ধরো আন্না হাজারে, উদাহরণ দিচ্ছি। আন্না হাজারে কি করতেন? করাপশনের বিরুদ্ধে তিনি একের পর এক ধর্ণা করছে, জনসভা করছে, অনশন করছে। তো পুরো আন্না হাজরে, দিনের পর দিন আন্না হাজরেকে রিপোর্ট করা, তার উপরে খবর তৈরি করা, তার সম্বন্ধে লোকজনকে জানানো, মানুষের সচেতনতা তৈরি করা বিষয়টার উপরে। রবিশ কুমার, ভয়েসলেস, স্পিচলেস, ঠিক আছে, ডিপ্রাইভড মানুষদের জন্য তিনি নানা রকম কর্মকাণ্ড করেছেন। তো কন্টিনিউয়াস রবিশ কুমারকে প্রজেক্ট করা, তাকে খবরে নিয়ে আসা, তাকে খবরে রাখা, অ্যাডভোকেসি জার্নালিজম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্ক রেকিং, ভেরি ইম্পর্টেন্ট। মার্ক রেকিং হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্ট বা একটা সংস্থা তার কোনো একটা বিষয় যা সে চেপে রেখেছে, পাবলিক করেনি, সেই বিষয়টার খবর জনসমক্ষে আনা এবং মানুষকে সচেতন করা এই বিষয়, যে দেখো এ কিন্তু এই জিনিসটা খারাপ করছে বা ক্ষতি করছে। যেমন ধরো কোনো স্ক্যামের বিষয়ে যখন কথা ওঠে, কোনো স্ক্যাম কোনো খবরে লিক হয়ে যায়, তারপর হিড়িক পড়ে যায়, সেটা সম্বন্ধে আরো 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 খবর তৈরি হয়, কিভাবে স্ক্যাম হলো, কে স্ক্যাম করলো, কে কে রিলেটেড হয়েছে, তার মধ্যে কোন দেশ জড়িত রয়েছে, কোন দেশের সিক্রেট এজেন্সি এর মধ্যে কাজ করছে। ওকে, সো মার্ক রেকিং। ক্লিয়ার? নেক্সট কি? ফ্রেমিং থিওরি। একটা খবর কিভাবে তার আকর্ষণ ক্ষমতা বাড়ানো যায়, কিভাবে সেটাকে রাইট করা যায়, লেখা যায়, কিভাবে সেটাকে সাজানো গোছানো যায়, কেমন ভাবে পাবলিশ করলে মানুষ সেটার প্রতি বেশি পরিমাণে পছন্দ করতে থাকে। দিস ইজ, এই যে ফ্রেম একজন জার্নালিস্ট বা একজন রিপোর্টার করে, দ্যাট ইজ কল্ড ফ্রেমিং থিওরি। সেন্সেশনালাইজেশন, ওকে, সেন্সেশনালাইজেশন। সেম, সেন্সেশনালাইজেশন মানে যে একটা খবর সেটাকে কত মুখরোচক করা যায়, কত ইন্টারেস্টিং আকারে পেশ করা যায়। ঠিক আছে, একটা সাধারণ খবর, বাট সেটাকে মানে পুরো খবরটা পড়ে মনে হবে কি এটা, এমন তো কিছুই না, হয়েই থাকে, বাট সেটাকে এমন মোড়কে প্রকাশ করলো, বার করলো, প্রেজেন্ট করলো, সেন্সেশনালাইজেশন। 8 নম্বরে হেলথ লিটারেসি। দিস ইজ ভেরি ইজি। হেলথ লিটারেসি, হেলথ সম্বন্ধে রিসেন্ট খবরের কাগজে দেখো না, ডায়েট নিয়ে কত ইনফরমেশন রয়েছে, কত ডাক্তার, ডায়েটিশিয়ান সেটার উপরে বক্তব্য রাখছে, শরীর খারাপ হলে এগুলো কি করবে, শরীর সম্বন্ধে নানা রকম এই করবেন, অসুখ হলে এই অসুখগুলো কি কি কারণে হয়। তো এই যে অ্যাওয়ারনেস, হ্যাঁ, দ্যাট ইজ হেলথ লিটারেসি। অ্যান্ড আনকভারিং, সোজাবাদ, আনকভারিং মানে কোনো খবর সেটাকে প্রকাশ করা। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট এনভায়রনমেন্ট ইস্যুস অ্যান্ড কোনো একটা রিপোর্ট লিখতে দিয়েছে তোমাকে, ওভার ইউজ অফ মোবাইল ফোন, ইম্প্যাক্ট অফ ওভার ইউজ অফ মোবাইল ফোনস ইন ইউথ, ইন স্টুডেন্টস। আর তুমি এই জার্গন গুলো ব্যবহার করবে না, তার মানে তুমি ধরে নাও তুমি কিছু পারলে না, তুমি অন্তত পাস করতে পারবে না। জার্গন গুলো কি? নোমোফোবিয়া, ফাবিং, রিংজাইটি, টেক্সট্রাফার্নিয়া, ডিজিটাল ডেটক্স, স্ক্রিনেজার, ফোমো। কেউ কেউ কোথাও কোথাও ফোমো হয়তো শুনেছ, জোর নোমোফোবিয়াও শুনতে পারো, বাট বাকিগুলো শুনেছো বলে আমার মনে হয় না। তো চলো একটা একটা করে ফ্যান্টাস্টিক, একেবারে রেড মার্ক যুক্ত জার্গন, যা মোবাইল ফোন ওভার ইউজের সাথে যুক্ত, আরো অনেক আছে, বাট যেগুলো তুমি ব্যবহার করবেই তোমার কোনো রিপোর্টিং বা প্যাসেজে, সেগুলো একটু শুনে নি। ফার্স্ট কামস নোমোফোবিয়া, নো মোবাইল ফোন ফোবিয়া, ছোট করে নোমোফোবিয়া। দেখো, ফোন আমাদের কাছে প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট জিনিস, প্র্যাকটিক্যালি, মানে কোনো এর কোনো সাবস্টিটিউট নেই।
ওটিপি আসছে, টাকা ট্রানজাকশন করছি, মেল চেক করছি, অফিসের কাজ করছি, এক্সেল কাজ করছি, গুগল চেক করছি, কি না কি করছি, ঘর বুক করছি, সব টিকিট কাটছি এটসেট্রা। বাট সিচুয়েশন যদি এরকম হয়ে যায়, এগুলো ধরো কিছু করার নেই, তাও মনে হচ্ছে যে আমার ফোনটা আমার কাছে রাখি, বা ফোনটা না দেখতে পেলে, ফোনটা কাছে না থাকলে একটা অস্বস্তি হচ্ছে। ধরো যাক ফোন হারিয়ে গেছে, ফোন চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি এক্সস্ট হয়ে গেছে, তখন যেন ভেতরে ভেতরে যে একটা কষ্ট হয় যে আমার ফোনটা ওয়ার্কিং নেই, আমার ফোনটা কাছে নেই, আমার ফোনটা এখন রেডি করতে হবে। নোমোফোবিয়া। ক্লিয়ার? নেক্সট, ফাবিং। ফাবিং ইজ এ পোর্টমান্টু বা পোর্টম্যান্টু। পোর্টম্যান্টু কি তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি। ফোন প্লাস স্নাবিং। জেনজিদের এই বিরুদ্ধে এই অভিযোগটা আছে। তুমি আমাকে কিছু একটা বলছো, কৌস্তুভদা এইটা শোনো না, এই ঘটনাটা ঘটেছে বা এটা দেখবে একটু, আমি কি হচ্ছে ফোন চেক করি, বল, হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ কি বললি জানাবো, বল, হুম। দিস ইজ, আমি ফোন দেখছি এবং ফোনের মধ্যে দিয়ে আমার উন্নাসিকতাটা তোমার প্রতি বোঝাচ্ছি, তোমাকে আমি অ্যাটেন্ড করছি না, তোমার প্রতি আমি ইনঅ্যাটেন্টিভ রয়েছে। আমার তোমার চোখের দিকে চোখ রেখে কথা বলা উচিত, তোমার কথা ভালো করে শোনা উচিত, কি বলছো কেয়ারফুল থাকা উচিত। আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে তোমাকে উপেক্ষা করছি তোমার কথা শোনার নাম করে। ভাবিং। ক্লিয়ার? 3 নাম্বার কি, রিংজাইটি। অ্যাংজাইটি না, রিংজাইটি। ফোন বাজছে না, মেসেজ আসেনি, নোটিফিকেশন সাউন্ড কিছু হয়নি, তাও মনে হচ্ছে কোথাও যেন ফোনটা বাজলো না, একটু রিং হলো না, কেউ মিস কল করলো না, টিং টিং করে আমার কোনো রকম মেসেজ এলো না, রিংজাইটি। টেক্সট্রা ফ্রানিয়া, TXTRAPHRANIA, সেম মানে রিংজাইটি। যে কোনো একটা ব্যবহার করতে পারো। এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে না তো তুমি কি ব্যবহার করবে? ডিজিটাল ডেটক্স, রিংজাইটি, টেক্সটোফ্রেনিয়া, নোমোফোবিয়া, এগুলোর বিরুদ্ধে প্রচুর লেখালেখি চলছে। জীবনের মধ্যে ফোন এমন গভীরভাবে ঢুকে গেছে, অনেকে সচেতন হচ্ছে না, ফোন থেকে দূরে থাকতে হবে। অনেকে প্র্যাকটিস করছে, অভ্যাস করছে কি করে ফোন থেকে দূরে থাকা যায়। কেউ কেউ একটা সময় পার করছে যে হ্যাঁ বাবা আমি ফোন না দেখে এই সময়টা পার করবো। মানে ইটসেলফ আমি যদি বলি, মানে আমি নিজের কেসে, আমি মাইসেলফ, সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে অবধি আমি হোয়াটসঅ্যাপ খুলি না, চেষ্টা করি খুলি না যে হোয়াটসঅ্যাপ না, অফিসে গিয়ে তো এমনিতেই আমার কম্পিউটারেই হোয়াটসঅ্যাপে কাজ করতে হবে, ঠিক আছে। তো দিস ইজ কল্ড ডিজিটাল ডেটক্স, একটা সময় বার করা যাতে ফোন থেকে নিজেকে নিস্তার রাখা, দূরে রাখা, ফোনের এই এনভায়রনমেন্ট থেকে বার করে রাখা। ওকে, চলো নেক্সট কি, স্ক্রিনেজার। সেই সব টিনেজার যারা সারাদিন স্ক্রিনে ব্যস্ত থাকে এবং সময় কাটায়, বা দিনের বেশিরভাগটা সময় সেই টিনেজার যে স্ক্রিনে সময় কাটায়, দ্যাট ইজ কল্ড স্ক্রিনেজার। অ্যান্ড লাস্ট থিং ইজ ফোমো, নট লাস্ট, প্রচুর আছে, আমি ক্লাসটা বড্ড বড় হয়ে যাচ্ছে বলে এইটুকু করলাম। ফোমো, ফিয়ার অফ মুভিং আউট। মেনলি সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েটেড হয়, কোনো একটা ঘটনা ঘটেছে তুমি জানো না, ও আমি জানি না এটা হয় নাকি, আমাকে জানতেই হবে, দে ফোন দে ফোন দে। মানে কোনো একটা কিছু ঘটছে এবং তোমার মনে হচ্ছে তুমি তার মধ্যে ইনভলভ নও, তোমার সেটা আয়ত্তের বা জানার বাইরে, বা তুমি তাকে সেটাকে এখনো অ্যাসোসিয়েট করতে পারোনি, তাতে তোমার মধ্যে যে অস্বস্তি এবং ভয়, দ্যাট ইজ ফোমো, ফিয়ার অফ মুভিং আউট। ক্লিয়ার? আমি পলিউশন রিলেটেড জার্গন গুলো করাতে পারলাম না, তোমরা গুগলে একটু চেক করে নিও, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পলিউশন। কি এয়ার পলিউশন, সয়েল পলিউশন, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন, প্রত্যেকটা জায়গা থেকে সব পলিউশনের উপর আসতেই পারে এরকম একটা সিচুয়েশন রিপোর্টিং এর ক্ষেত্রে, প্যাসেজের ক্ষেত্রে। ওকে, বাট এর সাথে রিলেটেড টার্মিনোলজি গুলো অনেকটা এবং অনেক বড়, সেটা একটা সেপারেট ক্লাস হয়ে যেতে পারে, আমি সেটা আর এই জন্য করালাম না, তোমরা পড়বে। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। ভালো করে প্র্যাকটিস করো, যে যত ভালো জার্গন প্র্যাকটিস করবে, ইউজ করবে, সে তত ভালো সরাসরি কথা পাবো, মার্কস ক্যারি করবে তার রাইটিং এ, মেন্স রাইটিং এ। ক্লিয়ার? সো বেশি করে ইউপিএসসি পরীক্ষা দাও, সিভিল সার্ভিস হও, সিভিল সার্ভেন্ট হও, তোমরা সিভিল সার্ভিস পরীক্ষা দাও। বাঙালি ছেলেরা অল ইন্ডিয়া সব ভালো ভালো পোস্টগুলো ছেয়ে থাকবে, বসু, ঘোষ, নস্কর, মন্ডল, চ্যাটার্জি, ব্যানার্জি, লস্কর,
আমাদের খাতুন যেখানে পাবো সেখানে দেখতে পাবো, চোখ জুড়িয়ে যাবে এই স্বপ্ন নিয়ে সিএসডিজি তৈরি হয়েছে। সকলের কাছে সিএসডিজি ছড়িয়ে দাও। ক্লিয়ার? টাটা।